আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা বিকি টিভি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আজকের আলোচনা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে সাধারণ মানুষ কেমন আছে। আজকের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন AJM সিরাজুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, DSC বিজনেস কোঅপারেটিভ লিমিটেড, পীরগঞ্জ, রংপুর। অংশ নিচ্ছেন বিশিষ্ট রাজনীতিক জনাব মীর মোহাম্মদ আলী মানিক, উনি সভাপতি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, পীরগঞ্জ উপজেলা কমিটির। অংশ নিয়েছেন আবু আজাদ বাবলু, সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি বাসিস, প্রধান শিক্ষক, কুমেরপুর উচ্চ বিদ্যালয়। আপনাদের সবাইকে বিকি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে। আজকে আমরা লক্ষ্য করছি যে আমাদের সাধারণ মানুষরা খুব বেশি বোধহয় শান্তিতে নেই। যদিও বলা হচ্ছে যে কোনো সমস্যা নেই, সবাই ভালো আছে, তো আমরা আপনাদের কাছে জানতে চাইব সাধারণ মানুষ আসলে কেমন আছে। আমি প্রথমেই আলোচনা শুরু করার জন্য আমার ডান দিক থেকে আবু আজাদ বাবলু সাহেবের কাছে অনুরোধ রাখব যে আপনি আপনার উপলব্ধিতে বলবেন সাধারণ মানুষ কেমন আছে। ধন্যবাদ সুলতান আহমেদ সোনা ভাই, বিকে টিভির সম্মানিত চেয়ারম্যান। আমার সঙ্গে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মীর মোহাম্মদ মানিক, সভাপতি জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল জাসদ পীরগঞ্জ উপজেলা শাখা, আছেন সিরাজ ভাই, এবং যারা আজকে দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম, অন্যান্য জাতির প্রতি নমস্কার। সুলতান আহমেদ সোনা ভাই বলছেন যে দেশের মানুষ ভালো নেই বোধহয়। আমি একমত পোষণ করছি, কেননা আমাদের দেশ বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা, এত একটি সুন্দর দেশ, যে দেশকে স্বাধীন করতে গিয়ে এদেশের আপামর জনগণ তাদের নিজের জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, কিন্তু স্বাধীনতার প্রায় 50 বছর পর এই স্বাধীনতার যে সুফল আমার মনে হয় এই দেশের মানুষ আমরা যথাযথভাবে পাচ্ছি না। কেননা আমরা যদি গ্রামগঞ্জের দিকে তাকাই, শহরের মানুষের দুঃখ দুর্দশাটা কিন্তু বোঝা যায় না, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যারা গ্রামে থাকি আমরা অনুভব করি, আমরা দেখি যে মানুষের অবস্থাটা কী। মূলত আজকে বাজারের যে অবস্থা আমরা যদি লক্ষ্য করি, মানুষ যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে এগুলো কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে, আয় কম ব্যয় বেশি। এখানে যারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, বিশেষ করে ধরি আমি আজকে সয়াবিন তেল, এটার দাম আকাশচুম্বী অবস্থা। কয়েকদিন আগে, আজ থেকে 3 মাস আগে যে বাজারটা ছিল তার চাইতে আজকে প্রত্যেক লিটারে 20 থেকে 25 টাকা ঊর্ধ্বগতি। আপনি ডাল বলেন, চাল বলেন, লবণ বলেন, সাবান, বিশেষ করে আমার তো মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা উল্লেখযোগ্য উপাদান, এটার দামও একই অবস্থা। তাহলে আমরা যাব কোথায়? এই দুঃখের কথাগুলো আমরা কার কাছে জানাবো, বলবো? এটি অন্য অন্য দেশের অবস্থা জানি না, তবে আমার জানা মতে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এখানে যদি কোনো জিনিসের দাম 50 পয়সা বাড়া হয়, বর্ধিত হয়, তাহলে ওই দেশের সংসদে আলোচনা সাপেক্ষে কিন্তু সেটি করা হয়।
আর আমাদের দেশ বাংলাদেশ এমন একটি দেশ যে রাত্রে একদম আবার সকালবেলা একদম, যেটা মানুষের না বিশ্বাস। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী বলবো অবশ্যই পরিকল্পনায় যারা আছেন, দায়িত্বে আছেন, সরকারের নীতি নির্ধারণী মহল আছেন, তেনারাই দায়ী। আজকে পেঁয়াজ, কয়েকদিন আগে পেঁয়াজ ছিল যে দাম, আমরা এই মুহূর্তে আমরা পেঁয়াজ ক্রয় করে, বিশেষ করে যারা কৃষক, আমরা পেঁয়াজ রোপণ করতে হয়, কি দেখতে পেলাম 1700 টাকার পেঁয়াজ 2 দিনের মধ্যে আমাদের কিনতে হলো 3200, 3400, 3500 টাকা। তাহলে এখানে আমার দেশের কৃষক, কৃষিপ্রধান দেশ আমরা বলে থাকি, এ দেশের কৃষক যদি তারা সঠিকভাবে তাদের যে জিনিসগুলো উৎপাদন করবে এটি যে ক্রয় না করতে পারে, বীজ ক্রয় না করতে পারে, তাহলে কিন্তু এখানে কি বলবো, ব্যর্থ সরকার, ব্যর্থ দেশ। ধন্যবাদ, আমি আপনার কাছে আসব। আমি এখন আমাদের বিশিষ্ট আমাদের সমাজসেবক এবং ডিএসসি বিজনেস কোঅপারেটিভের ব্যবস্থাপনা পরিচালক, তার কাছে আমি জানতে চাই যে এই যে পরিস্থিতির কথা আমাদের আবু আজাদ বাবলু সাহেব বললেন, আপনি এই বিষয়টির সঙ্গে একমত কিনা বা আপনি কি দেখছেন, আর কিছু যোগ করবেন কিনা একটু জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ বিকে টিভি পরিচালক এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দকে আজকে আমাদের আপনাদের সঙ্গে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। এবং আমার পাশের বড় ভাই মানিক ভাই আছে, ছোট ভাই, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা আলোচনার জন্য উপস্থাপন করা হচ্ছে সেটা হচ্ছে সাধারণ মানুষ কেমন আছে। প্রথমে আমি একটা কথা বলবো যে মানুষকে আমরা সাধারণত 3টে শ্রেণীতে বিভক্ত করি। একটা হচ্ছে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। বেশিরভাগ মানুষ কিন্তু আমরা মধ্যবিত্তের মধ্যে পড়ি। তো বেশি সমস্যার মধ্যে আমরা আছি যে আমরা মধ্যবিত্ত যারা। বাজার মূল্য সবসময় মানে ঊর্ধ্বগতি নিম্নগতি হবে, তবে এটা নিয়ন্ত্রণ সরকারের করা উচিত। কিন্তু এখানে মনে করেন যে কিছু মহল আছে যারা মজুতদার, দেখবেন যে মানে ধরেন পেঁয়াজের কথা, যেমন বাবু ভাই বললো পেঁয়াজের কথা, এখন কিছু মজুতদার আছে যারা মানে গ্রামে গঞ্জে সস্তা দরে কিনলো, কেনার পরে কিন্তু তারা মজুত করলো এবং তারা বাজারে ছাড়ছে না, বাজারটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করলো, করার পরে কিন্তু ওইটা বাজারে যখন ছাড়ছে তখন কিন্তু মানে দ্রব্যমূল্য গতিরে কিন্তু উপরের দিকে উঠছে। এখানে সবচেয়ে যে বিষয়টা হচ্ছে কি যে নিম্ন শ্রেণী যারা ভ্যান চালক, রিক্সা চালক, এদের অনুভূতিটা কিন্তু কম। কারণ বাজার মূল্য, চালের দাম বাড়ছে, ওরা ইচ্ছা মতো ওদের পারিশ্রমিক বাড়ে দিল। গ্রামে গঞ্জে কিন্তু একটা কৃষক কিন্তু পাওয়া যাচ্ছে না। গ্রামে আমরা যারা মধ্যবিত্ত লোক, যারা আমরা কৃষি কাজের সঙ্গে যারা জড়িত, আমরা কিন্তু কাজের লোক পাচ্ছি না। আমার মনে হয় যে এনারাও কিন্তু সবাই কৃষির সঙ্গে কোনো না কোনোভাবে কিন্তু জড়িত, যদিও উনি টিচার, ইনি রাজনীতিবিদ, আমি একটা ব্যবসার সাথে জড়িত, তারপরে কিন্তু আমরা পরোক্ষভাবে হলেও কিন্তু কৃষির সঙ্গে জড়িত। কিন্তু কৃষিকাজ করতে যেয়ে কিন্তু আমরা বুঝতে পারতেছি গ্রামে কিন্তু আমরা কাজের লোক পাচ্ছি না। তার মানে তারা কি করছে, মানে নিম্ন শ্রেণীরা মানে বাজার মূল্যের উপর নির্ভর করে কিন্তু আপনার হলো পারিশ্রমিক বাড়াচ্ছে, কিন্তু মধ্যবিত্তদের কি হবে? যেমন আজকে 2009 সালে, যদিও আমি চাকরিজীবী ছিলাম এক সময়, তারপরে আমার বিশেষ চাকরি করে আমি বুঝি যে 2009 সালে শিক্ষকদের পে স্কেল দিল, তারপর কিন্তু আর নাই। আমি ওনার পক্ষে কথাটা বলতেছি, এবং ওনারা একটা সময় করতেছে জাতীয়করণের জন্য। জাতীয়করণ করাটা সরকারের জন্য আমি মনে করি ভালো, শিক্ষা ব্যবস্থাটা একটু উন্নতিশীল হবে। এখন হচ্ছে কি যে দ্রব্যের মূল্যে যে এত ঊর্ধ্বগতি, কয়েকদিন আগে আমি একটা পোস্ট দেখলাম আপনার ফেসবুকে, আমি কিন্তু ওটা করে রাখছিলাম, স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, যে প্রতিটা জিনিসের দাম এই যে করে কয়েকদিন আগে মনে করেন যে গ্যাসের দাম মানে এলপিজি যেটা, এটা ছিল 43 টাকা লিটার, এটা কিন্তু হুট করে চলে গেল 58 টাকা লিটারে। কিন্তু এখানে কিন্তু সাধারণ মানুষের কোনো কিছু করার নেই। এবং এটা বাড়ছে, মানে কিভাবে বাড়ছে, কার ইঙ্গিতে বাড়ছে, এখন আপনার ব্যবসায়ীরা বলতেছে সরকার আমাদের বাড়াতে বলতেছে, আমরা বাড়াচ্ছি, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে। আপনাকে একটু থামাতে চাই,
সেটা হচ্ছে এই যে ব্যবসায়ীরা যে কথাটা বলছে যে সরকার বাড়াতে বলছে, সরকার কোথায় বাড়াতে বলছে? আদৌ কি সরকার বাড়াতে বলে? এটা ব্যবসায়ীদের কথা, এটা ব্যবসায়ীদের কিন্তু কথা। আমরা কোথাও পাচ্ছি না। আচ্ছা, এখন আপনাকে একটু থামাবো, আপনার কাছেও আমি আসবো। এখানে আমাদের বিশিষ্ট রাজনীতিক আছেন, তারা সরাসরি রাজনীতিতে আছেন। তারা আমাদের বর্তমান যে সরকার, আওয়ামী লীগের সরকার, এই সরকারের কিন্তু মানে শরিক। তো তারা এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারছে না কেন, সরকারকে বোঝাতে পারছে না কেন যে সাধারণ মানুষ ভালো নেই, যদিও বলা হচ্ছে দেশের উন্নতি হচ্ছে। তো তিনি এই উন্নয়ন উন্নতি সমৃদ্ধি যে বিষয়টা এবং হচ্ছে এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন যদি বলেন মীর মোহাম্মদ আলী মানিক ভাই। ধন্যবাদ বিকেটিভির পরিচালক, আমার সঙ্গে আলোচক, আমাদের শ্রেষ্ঠ ছোট ভাই এবং সম্মানিত দর্শক শ্রোতা। আমার দল রাশদের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ। আলোচনার টপিকটা খুব সুন্দর, বর্তমান গ্রহণযোগ্য টপিক। সেটা আলোচনার বিষয়বস্তু যে সাধারণ মানুষ কেমন আছে। আলোচনা শুনলাম দুই আলোচকের, ভালো লাগলো আমাকে। আমার কথা হচ্ছে সাধারণ মানুষ ভালো নেই। সাধারণ মানুষ বলতে আমি বুঝি এর শ্রেণীবিন্যাস আছে। আমি সাধারণ মানুষ বুঝি তাকেই, উচ্চবিত্তরা সাধারণ মানুষ না, মধ্যবিত্তরা আমার সাধারণ মানুষ না। সাধারণ মানুষ হচ্ছে নিম্নবিত্ত যারা, এরা। আর নিচের দিকে যে লোয়ার ক্লাস আছে তারা ভালো আছে। ভালো নয় এই নিম্নবিত্তর যে শ্রেণীটা আমাদের, এই শ্রেণীটা খুব দুর্দশাগ্রস্ত এবং হতাশ। কারণ তাদের রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা তারা পায় না, তারা লাইনে তারা রিলিফ নিতে পারে না, মাসের কাছে হাত পাতাতে পারে না, তাদের উৎপাদিত পণ্যের দাম নাই, তাদের উৎপাদিত দ্রব্য কিনিয়ে আরেকটা জিনিস কিনবে, এটা মার্জিনটা বেশি। এই জন্য আমি বলবো যে নিম্নবিত্ত শ্রেণীটা এরা একসময় একদম নিম্নবিত্তে চলে যাবে, এরা থাকতে পারবে না সে জায়গায়। এখানে যেহেতু আমি রাজনীতি করি, 14 দলের শরিক দল আমার দল, আমার নেতা বলে দ্রব্যমূল্যের বিরুদ্ধে, বাড়তির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সব জায়গায় প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ আমরা করতে হচ্ছে, আমার দল করতে হচ্ছে, কথা বলতেছে। তারপরে কোথায় যেন আমরা আটকে যাচ্ছি, আটকে যাওয়ার মধ্যে হচ্ছে কি এই টোটাল ব্যবসা বাণিজ্যটা সিন্ডিকেটের মধ্যে নির্ভরশীল, টোটাল সিন্ডিকেট দিয়ে নিয়ন্ত্রিত হয়। এটা গভর্নমেন্ট পারলে এটা হাত দিতে পারতেছে না। এখানে আমি একটা বলবো, আমাদের বাণিজ্য মন্ত্রী উনি বিশিষ্ট ব্যবসায়ী। আজ কিছুদিন আগে উনি বললো যে 1 মাস পরে দ্রব্যমূল্যের দাম কমবে, তেলের দাম কমবে, চিনির দাম কমবে, ইয়ার দাম কমবে। হাউ ইট পসিবল? 1 মাস টাইম দেয় মানে 1 মাসের মধ্যে সাধারণ মানুষের কি হবে উনি জানে? যারা ব্যবসায়ী, যার কমিটমেন্ট নাই দেশ জাতি সম্বন্ধে, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। ওইগুলো জায়গায় অবশ্যই যাদের কমিটমেন্ট আছে, যারা রাজনীতিবিদ, দেশাত্মবোধ আছে, তাদেরকে ওই জায়গাগুলো বসালে তারাই নিয়ন্ত্রণ করতে পারবে, এই সিন্ডিকেটটা ভাঙতে পারবে। তাছাড়া ব্যবসায়ী হয়, একটা ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে পারবে না, উনি ব্যবসায়ীদের পক্ষেই টানবে। এটাই আমি মনে করি। এর জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, কথা বলা দরকার। যারা আমরা নিষ্পেষিত হচ্ছি দ্রব্যমূল্যের কারণে, এদেরকে অবশ্যই প্রতিবাদ করতে হবে, রাস্তায় নামতে হবে। না, আপনি তো বললেন যে রাস্তায় নামতে হবে, আপনার সঙ্গে একমত। কই জাসদকে তো আমরা মাঠে দেখছি না, রাস্তায় দেখছি না। আমরা কথা বলতেছি, কোথায় কথা বলতেছেন? এখন ঘটনা হচ্ছে কি, এই যে করোনার কারণে 1.5 বছর গেল, আর এমন অবস্থা যে রাজনীতিটা স্থবির হয়ে গেছে। বলবো আমার দল স্থবির হয়ে গেছে, বিভিন্ন জায়গায় আবার ক্রিয়াশীলও আছে, প্রতিবাদও করতে পারতেছে না সীমাবদ্ধতার কারণে। কারণ আজকে যে কোনো কর্মসূচি নিতে গেলেই পয়সার প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে। আজ আমরা 50 বছর হচ্ছে আমার দলের বয়স, আমি 50 বছর থেকে দলটার সঙ্গে জড়িত আছি। যতটুকু করতেছি মানুষের সহযোগিতায় আন্দোলন সংগ্রামগুলো করছি আমি এতদিন, আর চেষ্টা করতেছি করার জন্য। এটা করবো আমরা, বিবেক না করার জন্য চেষ্টা করছেন। কবে করবেন? মানুষ মরে গেলে করবেন? মানুষের তো পিঠ দেয়ালের সঙ্গে লেগে গেছে। আমি একটু বলতে চাই। মানিক ভাই বললো যে ওনারা শরিক দল, তো এর ব্যর্থতাটা কিন্তু আমার মনে হয় শরিক দল হিসেবে ভাইদেরও কিছু শরিক আছে।
তো কথা বলেন পারতেছেন না, কেন পারতেছেন না? আপনাদেরকে চাপের মুখে রাখা হয়েছে? তাহলে সরকার কি চাপের মুখে রাখছেন যে বলতে পারছেন না? এখানে তো দেশ জাতির জন্য রাজনীতি করা, তাহলে এখানে আমাদের মুখটা বন্ধ কোথায়? কেন আমরা বলতে পারি না? একটু প্লিজ দয়া করে বলেন, আমরা শুনি। বলেন। না, ধন্যবাদ বাবলু ভাই, কথা ঠিকই বলছে। আমরা যেহেতু 14 দলের শরিক, অন্যতম শরিক, এবং আমরা 14 দল, আমার নেতা হাজারুল্লাহ বন্ধু এই 14 দলের রূপকার তৈরির ব্যাপারে এটা অবশ্যই দায়িত্ব আমাদের আছে। আমরা পাচ্ছি না কেন? এখানে একটা কারণ আছে, যে কারণটা বলাও কঠিন, বলতেও হয়, বিবেকের কারণে বলতে হবে। জি, আমরা শুনতে চাই। কারণ 14 দল কেন্দ্রীয়ভাবে গঠিত। 14 দলের ছিল একসঙ্গে আন্দোলন করব, একসঙ্গে নির্বাচন করব, একসাথে সরকার গঠন করব। সেই জায়গাটা আমরা 14 দল ধরতে পারি, জাসদ ধরতে পারি না। সেই জায়গায় আমরা ওখানে ফেল করছি, বা আমরা কথা বলার চেষ্টা করছি, গভর্নমেন্টকে বোঝানোর চেষ্টা করছি। গভর্নমেন্টের বিভিন্ন মেকানিজম, গভর্নমেন্ট তো নেত্রী, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তো একা না, তার ক্যাবিনেট আছে, আছে। এখানে অনেক সময় আমাদের কথা শুনলেও, ভালো কথা শুনলেও শুনতে চাচ্ছে না, কারণ তাদের কোথায় যেন একটা স্বার্থের ব্যাঘাত হয় দেখে আমাদের শুনতে চাচ্ছে না। এটা আমরা ব্যর্থতার, আমাদেরও ব্যর্থতা আছে, আমরা উড়িয়ে দিতে চাচ্ছি না। কারণ যেভাবে প্রতিবাদ করা দরকার, যেভাবে ওখানে করা দরকার, সেটা আমরা করতে পারছি না, কেন্দ্র থেকে নিজ পর্যন্ত করতে পারছি। আমরা তো সবসময় বলি যে আমাদের দেশ বহুদলীয় গণতন্ত্রের দেশ। তো এই যে বহু দল, দেশে প্রায় 150-200 দলের মানে সংখ্যা আছে আর কি। কত আপনি কতটা দলের কথা জানেন মানিক ভাই? 72-73 কথা জানি, আর 41টা দল নিবন্ধন। জি, তো এখন কথা হলো যে এতগুলো দল, এই যে মানুষ নিষ্পেষিত হচ্ছে, সাধারণ মানুষের জন্য রাজনীতি করবার কথা, অথচ মাঠে কেউ নেই। কিন্তু ভোটের সময় আমরা অনেককে হয়তো সামনে দেখবো, যারা এমপি হতে চান, মন্ত্রী হতে চান, তারা মাঠে থাকবেন। তা আপনি এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন এখানে করেন? যে একটা মজার জিনিস, দেশ পরিচালনা করছেন বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা, যাকে শ্রদ্ধা করি, যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু, তার কন্যা, সুযোগ্য কন্যা, আজকে প্রধানমন্ত্রীর দায়িত্ব। আমি দেখি যখন যেটা ক্রাইসিস এই দেশে হয়, ওনার সভাবে মানে নিজে যতক্ষণ পর্যন্ত হস্তক্ষেপ করে না, ততক্ষণ পর্যন্ত সেইটার সমস্যা সমাধান হয় না। তাহলে আমার এখানে প্রশ্ন, যে তার যে মন্ত্রী পরিষদ, তার যে সচিব, তার যে যত কর্তৃপক্ষ আছে দেশ পরিচালনার দায়িত্বে, তারা কি সব দেখেন না? আমার সিরিয়াল ভাই বলছেন সিন্ডিকেট কারা করে, কারা করতেছে? এটা দেশের মানুষ না? দেশের মানুষ তো এটা দেখার কি, দেখভাল করার মানুষ আছে না? অবশ্যই আছে। তারা কেন দেখেন না? আজকে কি তাহলে এই দেশের মানুষ যারা নিষ্পেষিত, নির্যাতিত, তারা শুধু কি এইভাবে নির্যাতিত হতেই থাকবে? আমার এখানে প্রশ্ন, বিকেটিভির মাধ্যমে আমার প্রশ্ন সরকার বাহাদুরের কাছে, যে আজকে আমাদের যে অবস্থা, আজকে মানুষের যে হাউতাস, হাহাকার, আপনারা যান গ্রামগঞ্জে, মানুষ কিন্তু স্বস্তিতে নেই, ভালো নেই। আরেকটা বিষয় মানিক ভাই বলছি, ভালো নেই যে মানুষের আপনার বাজার মনিটরিং এর জন্য কিন্তু একটা অথরিটি আছে, তাই না? এবং আরেকটা জিনিস আছে, ক্যাব বলে বোধহয়, ভোক্তা অধিকার, তাদেরকেও তো আমরা মাঠে দেখি না। আর এখানে আজ পর্যন্ত পীরগঞ্জে ভোক্তা অধিকারের কোনো আলোচনাও আমরা সাংবাদিকরা জানি না হয়েছে কিনা, বা এগুলো উপজেলা পর্যায়ে কারা আছে সেটাও আমরা জানি না। তো ভোক্তা অধিকারের মাঠে আসা দরকার কিনা, জনাব সিরাজুল ইসলাম যদি বলে। আসার অবশ্যই প্রয়োজন আছে। কারণ হচ্ছে আমরা হচ্ছে ভোক্তা। এখন আমার সামর্থ্য অনুযায়ী আমি যেটা কিনতে পারতেছি না, বাজার মূল্য আজকে যেটা আছে পরের দিন আরেকটা হয়ে গেল। আজকে চালের দাম আছে 50 টাকা, পরের দিন হয়ে গেল 60 টাকা। তো এটা নিয়ন্ত্রণ তো অবশ্যই ভোক্তাদেরকে দেখতে হবে, তাদেরকে দেখতে হবে না? আর এই যে মানিক ভাই যেটা বললো যে উচ্চবিত্ত আমরা আছি, মানে মধ্যবিত্ত বা নিম্নবিত্তের মধ্যে, আমরা কিন্তু নিম্নবিত্তের মধ্যে আছি। কিন্তু আরেকটা শ্রেণী আছে, তারা কিন্তু মনে হয় শান্তিতে আছে। মানে অর্থাৎ ওটাকে আমরা কোন শ্রেণীর মধ্যে ফেলাবো? মানে নিম্ন মধ্যবিত্ত না, নিম্ন মধ্যবিত্ত যেটা, বা নিম্নবিত্ত মনে করেন। না, তারা কি সুখে আছে, একটু সুখের টাকাটা বললাম যে মনে করেন তারা কিন্তু আপনার হলো রিক্সা চালাচ্ছে, যে মনে করেন যে দ্রব্য মূল্যের দাম, যে আপনাকে হলো ভাড়া 10 টাকা 15 টাকা দিতে না। ভাই আমি একটু দ্বিমত পোষণ করছি আপনার সঙ্গে। সেটি হচ্ছে যে আপনি বলছেন তারা সুখে আছে, তারাও কিন্তু সুখে নেই। আমি যদি রিক্সায় না চড়তে পারি,
আমার যদি পকেটে টাকা না থাকে তারা কিন্তু ওই ভাড়া কিন্তু সেই ভাগ পাবে না। হয়তো যে 10টা ভাড়া পাইতো সারাদিনে সে কিন্তু 3টে ভাড়া পাচ্ছে, সেও কিন্তু সুখে নাই। না, তার দৈনিক আয় কত না হলো, তাই নাকি? তারাও কিন্তু সুখে নাই। মানিক ভাই, এখানে কথা হচ্ছে যে চললেন, মানুষ চলছে, কিন্তু তার সারা দিনে তার আয় কত এটা কারো জানা আছে কিনা? আমরা প্রতিনিয়ত যখন চায়ের দোকানে বসি, গ্রামগঞ্জে বিশেষ করে বিভিন্ন মহল্লায় বসি, বিভিন্ন জায়গায় বসি, তখন কিন্তু এই শ্রেণীর লোকগুলোর কিন্তু হাহাকার আরও বেশি। আমার আজকে টাকা নাই, আমি আজকে লেবারের প্রয়োজন, আমি তো লেবারটা নিতে পারছি না, সে তো পয়সা পাচ্ছে না, সে তো লোয়েস্ট পজিশনের লোক, আমি যদি না পারি তাকে, তাই নাকি? সেও কিন্তু সমস্যা কিন্তু তারা ওই যে বাজার মূল্য যেমন পাচ্ছে, ওরাও কিন্তু তার ইচ্ছা মতো বাড়াচ্ছে না। জীবন তাদের আর্নিংটা আছে, নিম্নবিত্তের আর্নিংটা আছে, রোজগার আছে। আর যারা নিম্নবিত্ত তাদের তো কোনো রোজগার নেই। একটু বলি আমি, আজকে দ্রব্যমূল্যের যে অবস্থাটা, এটা হওয়ার একটা কারণটা হচ্ছে সরকারি বেসরকারি যত চাকরিজীবী আছে তার তো বেতন বাড়তেছে, টাইম টু টাইম বেতন বাড়তেছে, ইনক্রিমেন্ট বাড়তেছে, ওই ইয়েটা বাজারে বাড়তেছে। আমি যারা নিম্ন মধ্যবিত্ত লোক, আমি নিম্ন মধ্যবিত্ত, আমার তো কিছু পাচ্ছি না, আমি কিনবো কিভাবে? এবং ওই বেতন বাড়ার কারণেই এখানে বাজার যে সিন্ডিকেট আছে তার বাড়া দিচ্ছে, এটা গভর্নমেন্টের নিয়ন্ত্রণ নেই। কিন্তু সিন্ডিকেটটা ভাঙার ব্যবস্থাটা কে করবে, তাই নাকি ভাই? না, অবশ্যই সিন্ডিকেটটা ভাঙার, আমরা শুনি শুধু সিন্ডিকেট। সরকারের এত সংস্থা, সরকারের এত বাহিনী, এত প্রশাসনের লোকজন এই সিন্ডিকেট কেন ভাঙতে পারে না? আমার মনে হয় যদি আপনাকেও দায়িত্ব দেওয়া যায় এই পীরগঞ্জ উপজেলার, আমার বিশ্বাস যে সিন্ডিকেট ভাঙে আপনি খান করতে পারবেন। কিন্তু এটা কেন হচ্ছে না? এই সিন্ডিকেট কেন ভাঙা যাচ্ছে না? হ্যাঁ, সিন্ডিকেট কেন ভাঙা যাচ্ছে না এই বিষয়ে আপনি কি মনে করেন জনাব সিরাজুল? সিন্ডিকেটটা বলতে আমরা কি বোঝাচ্ছি যে বলেন সেটা মনে করেন যে এখানে আমি কিন্তু প্রথমে সিন্ডিকেটের কথা বলিনি, আমি বলছি মজুদটা, এটা কিন্তু কেউ ভাঙতে পারে। স্টক বিজনেস আছে না, স্টক বিজনেস যেটা আছে গ্রামের পর্যায়ে বলি, কিন্তু সিন্ডিকেটটা হচ্ছে যে শহর বন্দরে বা যেখান থেকে প্রোডাকশনটা আসে, আমাদের উৎপাদন হচ্ছে, আমরা যা ভোগ করি, আমাদের এই যে আমরা যা নিত্য সাবান, সোডা, তেল, লবণ, হ্যাঁ, কাপড়, রড, সিমেন্ট, হ্যাঁ, এগুলোরও কিন্তু দাম বাড়ছে। তো এখন প্রশ্ন হচ্ছে তারা জোটবদ্ধভাবে এই মূল্যটা নিয়ন্ত্রণ করে দামটা, এই যে একসঙ্গে যে মিলেমিশে করাটা, এটাকে আমরা সিন্ডিকেট বোঝাতে চাচ্ছি। তো সিন্ডিকেট ঢাকায় আছে, তো ঢাকায় যদি সিন্ডিকেট থাকে, চিটাগঙ্গে বিশেষ করে যেগুলো শিল্পাঞ্চল যদি সিন্ডিকেট থাকে, তো আমাদের কি এখন উপজেলা পর্যায়েও সিন্ডিকেট আছে? এই বিষয়ে কি বলবেন? সিন্ডিকেট যদি ঢাকায় থাকে, অবশ্যই তার উত্তরসূরি আমি বলবো যে তার অবশ্যই উপজেলা পর্যায়ে তাদের লোকজন আছে, তারা ওটার সঙ্গে সংশ্লিষ্ট। আজকে আমার যদি পীরগঞ্জ উপজেলার যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু প্রতিবাদ করে না, প্রতিবাদের জায়গা নেই। এখন যারা বড় ব্যবসায়ী আছে এরা কিন্তু তাদের সঙ্গে একটা যোগসূত্র আছে বরাবর, তারা কিন্তু জানে কখন কোন জিনিসের দামটা বাড়বে, তারা ইঙ্গিত দেয় আপনি এটা স্টক করে ফেলেন, সেই অনুপাতে কিন্তু তারা করে। যারা বড় ব্যবসায়ী বিশেষ করে তারা কিন্তু এটি করে, তারাও কিন্তু যোগ সাজা, আমার তাদের সঙ্গে যোগ সাজা আসে আমার। তাহলে কি গোটা দেশ এখন আমাদের এই যে ব্যবসায়ী শ্রেণীর কাছে জিম্মি? তাহলে আমাদের সরকার, আমাদের রাজনৈতিক দল এবং যারা আজকে দেশের উন্নয়নের কথা বলছেন তাদের কি এই ক্ষেত্রে কোনো দায়িত্ব আছে? শুধুমাত্র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার, উনি যদি হস্তক্ষেপ করে আমার মনে হয় তবে এই সিন্ডিকেট ভাঙা সম্ভব। তাহলে সাধারণ মানুষের কি হবে? জনাব মীর মোহাম্মদ আলী মানিক, আপনি রাজনীতিক হিসাবে বিষয়টাকে কিভাবে দেখছেন, কিভাবে আপনি মূল্যায়ন করবেন? সাধারণ মানুষের কি হবে? এই মুহূর্তে সাধারণ মানুষের তো ঐক্যবদ্ধ হতে হবে, সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, এটা দায়িত্ব নিতে হবে। যারা প্রগতিশীল রাজনীতি করে, যারা সাধারণ মানুষের কথা বলে, তাদেরকে মাঠে নামতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে, তাদেরকে মাঠে নামে রাজপথ দখল করতে হবে এবং প্রতিবাদ করলে এটা সম্ভব। কারণ এই যে সিন্ডিকেট মানে সংঘবদ্ধ একটা চক্র, দুষ্ট চক্র, খারাপ চক্র, যারা
মানুষের দুঃখ কষ্ট বোঝে না, যাদের বিবেক নাই, যাদের দেশাত্মবোধ নাই, এই দুষ্ট চক্রটাই টাইম টু টাইম সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য বিভিন্ন জিনিসের দাম নিয়ন্ত্রণ করে। তারা সরকারের বিভিন্ন জায়গায় তারা ঢোকা আছে। এর সঙ্গে সরকারের সবাই খারাপ তা না, কিছু লোকজন, সরকারের লোকজনও আছে, তারা এই সুযোগটা গ্রহণ করে, দাম বাড়িয়ে দিয়ে তারা কোটিপতি হওয়ার চিন্তা ভাবনা করে। আমরা দেখছি শোনা কথা, এই যে করোনার আমলে কোটিপতি বহু আছে। কীভাবে বাড়ল? যখন মানুষ স্থবির, অসুস্থ মানুষ তার টিকার জন্য হাহাকার, সেখানে কোটিপতি কিভাবে হয়? সব সেক্টরে, এই যে স্বাস্থ্য সেক্টরের যে অবস্থাটা, দুর্নীতির শেষ নেই সেখানে, কই কোনো টনক তো নয়। স্বাস্থ্যমন্ত্রী ঠিকই আছে, ওই ডিজিকে চেঞ্জ করছে, তাছাড়া সব জায়গায় আছে। এই দুর্নীতি যত বেশি হবে তত দ্রব্যমূল্য বাড়বে, সাধারণ মানুষ নিষ্পেষিত হবে। আপনি ভালো বলছেন স্বাস্থ্য খাতের কথা। সরকারি হাসপাতালগুলোতে কিন্তু খুব বেশি মানুষ যে স্বাস্থ্য সেবাটা পাচ্ছে তাও কিন্তু নয়। এখানে কিন্তু আমরা দেখি তারা বড় বড় ব্যবস্থাপত্র লিখে দিচ্ছে ডাক্তাররা, এগুলো যখন কিনতে যাওয়া হচ্ছে তখন কিন্তু ঔষধের দাম অনেক বেশি। ঔষধের প্যাকেটের গায়ে দাম লেখা থাকার কথা, তো সাধারণ মানুষ সেই পর্যন্ত দেখার সুযোগ পায় না। কদিন আগে আমি ঔষধ কিনতে গেছিলাম, তো আগে থেকে ওষুধ কেনা হতো একটা দোকানে, এক পাতা ওষুধের দাম নিত 150 টাকা। আর একটা দোকান পরিচিত, সেখানে নেওয়া হলো এই ওষুধটা, তো তারা রাখলো 35 টাকা, 135 টাকা। তাহলে পার পাতায় 15 টাকা, অর্থাৎ এক প্যাকেটে প্রায় হচ্ছে 75 টাকা বেশি আদায় করা হচ্ছে। তো ওই যে আমাদের ড্রাগ সুপারভাইজার আছে, ঔষধ ব্যবস্থাপনা বিষয় আছে, তো এগুলোতে তো কোনো নজরদারি নাই। চিকিৎসাতে মানুষ তো এমনি না খেয়ে তার কঠিন অবস্থা, পুষ্টির বিষয়টা সরকার বলতেছে যে শুধু খাদ্য না, তারা পুষ্টি নিয়েও ভাবছেন। তো মানুষ যে দুরবস্থা, এই যে পুষ্টি কোথায় পাবে? গরুর মাংস বলি, খাসির মাংস বলি, মাছ বলি, বা এই আমাদের যে বাজারে যে ব্রয়লার মুরগি আছে, ডিম আছে, তো সেগুলোর তো আকাশ ছোঁয়া দাম। শুধু যে আপনার তেল নুন এটাই তো না, তো মানুষ তো না খেয়ে অসুস্থ হচ্ছে। তো এখন উপায় কি করলে আমরা এই জায়গা থেকে আমাদের অবস্থার পরিবর্তন বা এটাকে আমরা মোকাবেলা করতে পারি? এখানে একটা কথা হচ্ছে যে সেটি হচ্ছে মানবতা বোধ যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে একজন ব্যক্তির মধ্যে, যে কেউ XYZ যেই হোক না কেন। আমি আমার জায়গায়, আমি প্রধান শিক্ষক, আমি যদি আমার বিবেক দিয়ে আমার প্রতিষ্ঠানটা আমি না চালাই, আমি যদি না যাই, তাহলে আমার ভালো প্রতিষ্ঠান চলবে না। আপনি এখানে আছেন, আপনি কি করছেন? আপনি সমাজের এই সমস্যাগুলো, দৈনন্দিন জীবনে মানুষের যে ভোগান্তির জায়গাগুলো তুলে ধরছেন, এটা দৈনন্দিন ধরতেছেন। এখান থেকে কিন্তু আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে সবাইকে। এখানে পরিত্রাণ পাওয়ার একটাই উপায়, আমরা কয়দিনের জন্য আসছি এই পৃথিবীতে, আমরা তো সবাই চলে যাব। আজকে হাজার হাজার কোটি টাকার কি প্রয়োজন? আমার একটু আপনার সঙ্গে যোগ করতে চাই, সেটা হচ্ছে আগে রাজনীতি করত মাঠ পর্যায় থেকে ওই যাইতো সংসদে, তো এখন তো সব ব্যবসায়ীরা নাকি যে তারা এমপি মন্ত্রী, এটা আমরা শুনি। তো আপনি মানবতার কথা বলছেন, তো শিক্ষিত মানুষদের কিন্তু মানবতার যে জায়গাটাতে ঘাটতি। আপনি দেখেন, আমি একটু যোগ করি তাহলে বোধহয় ভালো হবে। আমাদের 100% যদি আমরা ধরি আমাদের দেশের মানুষ, তার মধ্যে 80% মানুষ সাধারণ মানুষের পর্যায়ে পড়ে। তাহলে বাকি 20% মানুষ এই দেশ নিয়ন্ত্রণ করে, ব্যবসা নিয়ন্ত্রণ করে, রাজনীতি নিয়ন্ত্রণ করে, অনেক কিছু নিয়ন্ত্রণ করে তাদের কাছে জিম্মি, মানে শিক্ষিত মানুষরা। এই যে আপনি এখানে বলছেন, সংকটটার কথা বলি, যে আমাদের ছেলেমেয়েরা স্কুলে লেখাপড়া করতে পারছে না। আপনি কিন্তু শিক্ষক, স্কুল তো নাই, কিন্তু কোচিং সেন্টার বা প্রাইভেট পড়ানো ওই বিদ্যালয়ের টিচার, সেখানে 1000 টাকা মাস দিয়ে পড়াতে হচ্ছে। তো এখানে বিবেকটা কে জাগ্রত করবে? এই বিবেককে জাগ্রত করার শিক্ষা আমরা কোথায় পাবো? কে আমাদেরকে দেবে? শিক্ষিত মানুষরাই যদি, মানিক ভাই যদি বলেন। এটা একটু বলতে চাই, আমার সহ আলোচক প্রধান শিক্ষক উচ্চ বিদ্যালয়ের,
শিক্ষকরা জাতির মেরুদণ্ড আমরা বলি। আমরা আজকে যে শিক্ষা ব্যবস্থা এবং আমরা যা শিক্ষক, আমার জানা মতে যে আজকে একটা শিক্ষক একটা চাকরি নিতে গেলে জি 10, 12, 15 লক্ষ টাকা লাগে। হ্যাঁ, এই শিক্ষকটা ছাত্রদেরকে কি শিখাবে, কিসের মূল্যবোধ, কিসের বিবেকটা জাগ্রত করবে? সে করার তো তার সে তো চিন্তা করবে যে এই টাকা তুলিয়ে আমার করতে হবে, প্রাইভেট করে বিভিন্ন অনিয়ম করে আমার টাকাটা রিকভার করতে হবে। তা আমাদের আসলে প্রক্রিয়াটাই ভুল। যারা জাতিকে গঠন করবে, যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষক নিয়োগ ইয়েটাই ভুল, নিয়োগ প্রক্রিয়াটাই ভুল। টাকা ছাড়া নিয়োগ নেই, কোথাও যে হচ্ছে এটা আমার জানা নেই। আমি একটু শেয়ার করি বলেন। আপনার কথার সঙ্গে, আমি একমত পোষণ করছি। আজকে শিক্ষকতা পেশায় যারা ভালো স্টুডেন্ট তারা আসে না। প্রশ্ন আমার এখানে আপনার কাছে, কেন আসতে চায় না? এখানে কদিন আগে আমার শিক্ষকদের নিয়ে ঘটনাচক্রে একটা শিক্ষামন্ত্রী দিয়েছিল, শিক্ষকরা ঘটনাচক্রে আসছে। এই যে আমি রংপুরে আর প্রতিবাদ করছি একটা মিটিংয়ে, খুব জোর প্রতিবাদ, যে আপনি কথাটা ঠিক বলছেন, আপনাকে ধন্যবাদ। শিক্ষকতা পেশায় ঘটনাচক্রে আসছি, এটা ঠিক। আপনি যে কথাটি বলতেছেন মানিক ভাই, আমি একমত যে আজকে বাংলাদেশের 98% শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করে থাকে এই বেসরকারি স্কুলের শিক্ষকরা, যারা গ্রামে গঞ্জে অবস্থান করে। আপনি কি জানেন যে তাদের বাড়ি ভাড়া কয় টাকা দেয় সরকার? চিকিৎসা ভাতা কয় টাকা দেয় সরকার? না না আপনার- কেন- বা- বা- না, না, Please, আপনি তো let me বাড়ি থেকে, finish. না না ঠিক আছে, আপনি তো বাড়ি থেকেই আপনি Please, let me finish. করেন, সুযোগ নিচ্ছেন। আচ্ছা, আমি বলছি এটার জবাবও দিচ্ছি আপনাকে। নট অনলি শিক্ষক, আমার শিক্ষককে ধরতেছেন, অনেকে কিন্তু বাড়ি থেকে চাকরি করে, প্রাইমারি স্কুল টিচাররা করে না, নিশ্চয় করেন। তো তারা কি বাড়ি ভাড়া পায় না? কত পায়? আমার অপরাধ কোথায়? না, না। 45% বাড়ি ভাড়া পাই, আমি বাড়ি ভাড়া পাই ওয়ানলি 1000 টাকা। 500 টাকা ছিল, সরকার বাহাদুর 500 টাকা বাড়িয়ে দিয়েছেন। তা আপনারা বলেন তো 1000 টাকায় কি বাড়ি পাওয়া যায়? একদিনে একটা সিট ভাড়া পাওয়া যায়? না না, আপনার কথা ঠিক আছে। ভাই প্লিজ, আমি একটু করি, যে কথাটি বললেন যে 10-20 লাখ টাকা, তা আমি এটা প্রশ্ন যে শিক্ষকরা ভালো স্টুডেন্ট তারা তো এই পেশায় আসে না, কেন আসে না? যে এখানে তার যথাযোগ্য যতটুকু পাওনা এটা কিন্তু পাবে না, মূলত কিন্তু যার কারণে আসে না। এখানে আপনি দেখেন যে ভালো কোথাও চাকরি পাওয়ার জন্য ভালো স্টুডেন্ট লবিং করছে। তো আপনারা যারা কোন মাস্টার চাকরি? না, আপনারা যারা নিয়োগ নিয়েছেন, আপনারা কি তাহলে ভালো শিক্ষক নন? আমি সেটা বলি নেই, কোনটা? আমি বলতেছি ভালো শিক্ষক নয়। ভাই যে বললো তার উত্তরে বলতেছি, হ্যাঁ। XYZ যে কোনো ঘটনাচক্রে তারা আসুক শিক্ষক। না না, ঠিক আর একজন আছে। শিক্ষক যখন আসে তার সার্টিফিকেট যেই থাকে, আমরা জানি যে আপনি সাংবাদিক হিসেবে এখন গুণ সবার সাংবাদিকদের, আপনার প্রথম লেখনের অবস্থা কি ছিল, আজকে কোন অবস্থান, এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ। তা আমরা কাউকে কিন্তু ছোট করে দেখি না না, না। এখানে না, ছোট ছোট করার করার বিষয় না। আমি বলেন, বলতেছি বলেন। যেটা, এখানে না, এখানে মানে কোনো মাস্টার টাকা নিচ্ছে, হ্যাঁ ভালো শিক্ষক কেন আসতেছে না? হ্যাঁ। আমার রাষ্ট্রের কারণের কথা, হ্যাঁ। সরকারের কথা, হ্যাঁ। সরকারি যে কর্মকর্তা যেভাবে বেতন বাড়ানো হয়েছে হ্যাঁ। সেইভাবে একটা বেতন দেওয়া হোক শিক্ষকদের, তাহলে তো আমাদের ভালো সেইটাই আমার প্রশ্ন। ভালো শিক্ষক আসবে, ভালো ছাত্র হ্যাঁ। আসবে। হ্যাঁ। আমার পাশের দেশ ভালো, অবশ্যই। ভারতে আমিও গেছি, জি। সেখানে শিক্ষকদের যে মর্যাদা, হ্যাঁ। যে বেতন বৃদ্ধি করে 1 লাখ টাকা বেতন করা হাই স্কুল মাস্টারদের। আমাদের এখানে আপত্তি মানুষ নাই তো। করার কারিগর, বিবেক জি। গড়ার কারিগর, তাদের জন্য কারণতা কেন? হ্যাঁ, বেতন বাড়া দেওয়া হোক, তাহলে তো ভালো ভালো শিক্ষক অবশ্যই আসবে। আসবে না কেন? তবে সরকারের এটার দাবি আমার। সরকার একটা পদক্ষেপ নিয়েছে, ধন্যবাদ জানাই NTRC-র মাধ্যমে। জি। আমাদের সমাজে কিন্তু অনিয়ম দুর্নীতি নাই এটা কিন্তু নয়, কেউ না কেউ করে, প্রতিষ্ঠান করে যারা, তারা নিয়োগ কমিটি হয়তো আছে, কমিটি কমিটি করে। আছে, বিভিন্নভাবে করে। এইটা এখন সরকার বাহাদুরকে আমি ধন্যবাদ জানাই যে এখন NTRC-র মাধ্যমে সমস্ত নিয়োগগুলো ওখান থেকে দেওয়া হচ্ছে। এতে কিন্তু কিছুটা হলে ভালো মানের শিক্ষক আসছে। এটা হয়তো ইনশাল্লাহ আগামী 10 বছরের মধ্যে আমাদের থাকবে না, এটা পুরোপুরি মোটামুটি একটা অবসান ঘটবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমরা সর্বোপরি শিক্ষা নিয়ে কথা বললাম। আপনাকে আমি দেখছি। বিজেপির মাধ্যমে আপনি কি এই বিষয়ে কথা বলতে চাচ্ছেন? আমি ওই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। বলেন। ওনারা তো শিক্ষক, ইনি রাজনীতিবিদ। এনাদের কাছে আমি একটা প্রশ্ন উত্থাপন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে উনি ওনার দিক থেকে বললো শিক্ষক হিসাবে, ইনি রাজনীতিবিদ হিসাবে। আমি যারা বলছি আমি ব্যবসার সাথে জড়িত, আমি বড় ব্যবসায়ী না, আমি ছোট ব্যবসায়ী। ওদের যদি ওনাদের যদি অবস্থা খারাপ হয়, তাহলে ব্যবসায়ীদের অবস্থাও কিন্তু খারাপ হবে। বর্তমান ব্যবসার পরিস্থিতি কিন্তু আপনি বুঝতে পারবেন না, আমি কিন্তু বুঝি। প্রতিটা ব্যবসায়ী হাহাকার অবস্থা।
ব্যাংক বলেন, যেমন বিভিন্ন যে শাখা প্রশাখা আছে, বিভিন্ন যে এনজিও আছে, এদের সঙ্গে যা আমাদের সম্পর্ক আছে, প্রতিটা ব্যাংকে প্রতিটা এনজিওতে লিকুইড মানি পড়ে আছে, বিনিয়োগ করতে পারতেছে না, কোটি কোটি টাকা লিকুইড মানি পড়ে আছে। মনে করেন যেগুলো কমার্শিয়াল ব্যাংক, যারা যাদের ব্রাঞ্চ মনে করেন যে পীরগঞ্জে থাকার কথা না, তারা শহরমুখী ব্যাংক, যেমন এনআরবিসি ব্যাংক, ইসলামী ব্যাংক কি করছে, তারা বিনিয়োগের জন্য গ্রামে গ্রামে যে গ্রামীণ ব্যাংকের মতো সদস্য তৈরি করে তাদেরকে বিনিয়োগ করতেছে। তাদের অবস্থা কি ভালো? মানে এখন এর সমাধানটা কোথায়? তারপরে ধরেন যে এনআরবিসি ব্যাংক আসছে, একদম পানের দোকান থেকে শুরু করে সব জায়গায় বলতেছে যে আপনারা নেন নেন নেন, কিন্তু কেউ নিচ্ছে না। এটা কোন পরিস্থিতি? কারণ আমরা মানে আগে একটা কথা ছিল কি, বাঙালিদের মধ্যে বাঙালি ফ্রি পেলে আলকাতরাও খায়, কিন্তু এখন কিন্তু বাঙালিকে বলা হচ্ছে যে ভাই আপনি ঋণ নেন কিন্তু কেউ নিচ্ছে না। কেন নিচ্ছে না? তাহলে এই ব্যবসায়ের পরিস্থিতিটা কোথায়? না ঋণটা যে পরিশোধ করবে সেই সঙ্গতি তো নাই, বিনিয়োগ নাই, তাই না? আমরা যে উন্নয়নের কথা বলছি সেটা অনেক বড় বড় বিল্ডিং হচ্ছে, বড় বড় প্রকল্প হচ্ছে, বিল্ডিং হচ্ছে, জি, সবই হচ্ছে। কিন্তু আমাদের এই করোনার পরে বা করোনা পরিস্থিতির কারণে